আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এইচএসসি 26 ব্যাচ, কি অবস্থা তোমাদের? আশা করি সবাই ভালো আছো। তোমাদের ইতিমধ্যে এইচএসসি পরীক্ষা রুটিন দেওয়া হয়েছে। তোমাদের জুলাই 2 তারিখ পরীক্ষা, 2 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। আশা করি সবার প্রস্তুতি মোটামুটি ভালো আছে ইনশাল্লাহ। তাইলে আজকে আমরা দেখবো হচ্ছে, দেখো তোমাদের সামনে যেহেতু পরীক্ষা, ওই পরীক্ষাকে উপলক্ষ করে আমি তোমাদের যে আইসিটি সাবজেক্ট আছে ওইটার যে অধ্যায়গুলো আছে অধ্যায় ভিত্তিক কতগুলো ক্লাস দিব ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ এই ক্লাসগুলো করলে যারা সারা বছর মোটামুটি আইসিটি পড়তে পারো না কোনো কারণে, তাদের এই ক্লাসগুলো করলে কভার আপ হয়ে যাবে। একটু মনোযোগ দিয়ে শেষ সময়ে তোমরা এই ক্লাসগুলো করবে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত যদি প্রতিটা ক্লাস যদি তোমরা করো ইনশাল্লাহ তোমাদের আশা করি আইসিটি বিষয়টা যে ভয়ের ভীতি আছে এটা চলে যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আজকে শুরু করবো হচ্ছে তোমাদের একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সংখ্যা পদ্ধতি দিয়ে, অর্থাৎ তৃতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। এর দুইটা অংশ আছে। প্রথম অংশের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় অংশের নাম হচ্ছে কি ডিজিটাল ডিভাইস। তাহলে আমরা আজকে প্রথম অংশটা শুরু করব। তাহলে সবাই খেয়াল করো, আমি প্রথমে এখানে সংখ্যা পদ্ধতি দিয়ে জিনিসটা শুরু করতেছি। আচ্ছা, তাহলে সংখ্যা পদ্ধতি কি, আগে আমাকে এটা বুঝতে হবে। সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন অঙ্ক, প্রতীক, চিহ্ন ব্যবহার করে সংখ্যা লেখার যে একটা পদ্ধতি বা মেথড, এটাই হচ্ছে কি সংখ্যা পদ্ধতি। সাপোজ তোমাকে আমি দুইটা অঙ্ক দিলাম, একটা হচ্ছে 6 আর 7। তাহলে এই দুইটা অঙ্ক ব্যবহার করে তুমি অনেকগুলা সংখ্যা লিখতে পারো। যেমন তুমি চাইলে একটা 67 লিখতে পারো, 76 লিখতে পারো, অথবা একটা 2 ব্যবহার করে 776। এই যে আমি মাত্র দুইটা অঙ্ক ব্যবহার করে অনেকগুলা কি সংখ্যা লিখতে পারবো চাইলে। এই যে দুইটা অঙ্ক ব্যবহার করে যে আমি সংখ্যাগুলো লিখলাম, এই পদ্ধতিটাই হচ্ছে সংখ্যা পদ্ধতি। এখন সংখ্যা লেখার ক্ষেত্রে অনেকগুলো তো রুলস আছে, আসলে আশা করি তোমরা এগুলো বুঝতে পারবা। দেখো, এইবার আমরা প্রথমে একটু খেয়াল করো, প্রথমে আমরা পড়বো প্রকারভেদ। ঠিক আছে? সংখ্যা পদ্ধতির প্রকারভেদটা পড়বো। সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার। ঠিক আছে? সংখ্যা পদ্ধতি দুই প্রকার। একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে ভাইয়া? আচ্ছা দেখো, তাহলে পজিশনাল কি নন পজিশনাল কি এটা তোমাকে বুঝতে হবে। পজিশনাল মানে হচ্ছে যে সকল সংখ্যা পদ্ধতির পজিশন বা স্থানীয় মান আছে। তাহলে পজিশনাল শব্দ থেকে বোঝা যাচ্ছে এটার কি আছে, পজিশন অর্থাৎ স্থানীয় মান থাকবে। তাহলে আর নন পজিশনাল মানে হচ্ছে যার কি নেই, স্থানীয় মান নেই। তাহলে আমরা যদি পজিশনালটা খেয়াল করি, এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে কি থাকবে, স্থানীয় মান। আশা করি স্থানীয় মান কি বিষয়টা তোমরা জানো, ছোটবেলায় পড়ছি। এই যে মনে করো একটা সংখ্যা লিখলা 278, তাহলে এটার স্থানীয় মান হচ্ছে কত? 1। এটার স্থানীয় মান হচ্ছে কত? 10। এটার স্থানীয় মান হচ্ছে 100, তাতে একক, দশক, শতক। তাহলে সুতরাং এই যে 278 এটা একটা কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কি থাকবে, স্থানীয় মান আছে। ঠিক আছে? তারপরে কি এদের নিজস্ব অঙ্ক আছে। নিজস্ব কি আছে? অঙ্ক আছে। বুঝতে পারছি? তাহলে এদের কি আছে? স্থানীয় মান আছে, নিজস্ব অঙ্ক আছে। যদি একটা উদাহরণ দিই, যে যেমন এক্সাম্পল হচ্ছে, উদাহরণ যেমন এই যে আমাদের সংখ্যা পদ্ধতি যেটা আমরা লিখি এই যে 78, ঠিক আছে, এটা একটা হচ্ছে কি পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, এইবার দেখো নন পজিশনাল কি। নন পজিশনাল মানে হচ্ছে নন পজিশন, যার কোনো স্থানীয় মান নাই। যেমন এই যে যার এই যে স্থানীয় মান নেই। ঠিক আছে? স্থানীয় মান নেই কিন্তু অঙ্ক আছে। অঙ্ক ছাড়া তো সংখ্যা হবে না। কি আছে? অঙ্ক আছে, অর্থাৎ নিজস্ব অঙ্ক আছে কিন্তু কি নাই, স্থানীয় মান নাই। যেমন এই যে রোমান সংখ্যা। রোমান সংখ্যা যে আমরা লিখি, মনে করো এই যে আমি রোমান সংখ্যা লিখলাম হচ্ছে 11, এটা হচ্ছে রোমান সংখ্যা কত? 11। তাহলে এই যে এটা কোনো স্থানীয় মান নাই, মানে এখানে একক, দশক, শতক এই টাইপের আসে না। ঠিক আছে? আচ্ছা, সুতরাং এই যে রোমান হচ্ছে একটা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এরকম আছে, আরো আছে, যেমন প্রাচীন হাইরোগ্লিফিক্স, এটাও একটা কি নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এগুলো পরীক্ষায় বেশি আসে। কোনগুলা পজিশনাল, কোনগুলা পজিশনাল, নন পজিশনাল, এগুলো তোমাদের পরীক্ষা এমসিকিউ আকারে আসে ভাইয়া। ঠিক আছে? তাহলে অবশ্যই এই জায়গা থেকে তোমরা এমসিকিউ ভালো করে শিখে ফেলবা। ক্লিয়ার? আচ্ছা, আশা করি তোমরা এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এবার আমরা দেখবো হচ্ছে বাকি যে পড়াটা, এটা মূলত নন পজিশনাল, এখান থেকে শেষ। আমরা বাকি পড়াটা পড়বো হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এই যে 1 নাম্বারটা নিয়ে। ঠিক আছে? আচ্ছা, এই পজিশনাল সংখ্যা পদ্ধতি যেটা আছে, যেটা পজিশনাল সংখ্যা পদ্ধতি আছে, এই জিনিসটাকে 4 ভাগে ভাগ করা যায়। কয় ভাগে? 4 ভাগে। ঠিক আছে? আচ্ছা দেখো, তাইলে আমরা এখন পজিশনাল নিয়ে কাজ করব। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি, তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার হবে? 4 প্রকার। এগুলোর নাম দিচ্ছি, দেখো এগুলোর নাম আমরা বইয়ে পাবো। তাহলে এখানে হচ্ছে বাইনারি আছে, অক্টাল আছে,
তারপরে ডেসিমাল আছে, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। ঠিক আছে? আচ্ছা, তাহলে এগুলা কি? এগুলা হচ্ছে সবগুলাই পজিশনাল সংখ্যা পদ্ধতি। ক্লিয়ার? আচ্ছা, এখন পজিশনাল হচ্ছে এখানে চার ধরনের। কেন এগুলো আমরা কেন পড়তেছি? কারণ আমরা আইসিটি বিষয়টা আমরা জানি, এটা হচ্ছে কম্পিউটার বেসড একটা সাবজেক্ট, মানে কম্পিউটারের বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়। ঠিক আছে? এখানে আইসিটির একটা ভাষা আছে, আইসিটির ভাষা বলতে কম্পিউটারের যে ভাষাটা, কম্পিউটারের একটা নির্দিষ্ট মাতৃভাষা আছে, মানে যে ভাষা কম্পিউটার বুঝে ওই ভাষাটা হচ্ছে বাইনারি। সুতরাং এই যে কম্পিউটারের যে সংখ্যা পদ্ধতি, এটা কম্পিউটার বেসড বিদায় বাইনারিটা, তাহলে আমরা এই সংখ্যা পদ্ধতিতে এই বাইনারি পড়বো। আর অক্টাল কি? অক্টাল হচ্ছে বাইনারিকে শর্ট করার জন্য ব্যবহৃত হয়। অনুরূপ ভাবে হেক্সাডেসিমালও বাইনারিকে শর্ট করার জন্য, অর্থাৎ ছোট করার জন্য ব্যবহৃত হয়। আর ডেসিমালটা কি? এটা হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি, অর্থাৎ আমরা যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করি ওটা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি। এখন এই চারটা সংখ্যা পদ্ধতি আমরা একটু বিস্তারিত পড়বো। দেখো, প্রথমে আসো বাইনারি কি? বাইনারিতে শুধুমাত্র অঙ্ক থাকবে দুইটা। তাহলে বাইনারিতে শুধুমাত্র অঙ্ক কয়টা থাকবে? দুইটা, 0 আর কি 1। অর্থাৎ কম্পিউটার শুধুমাত্র দুইটা ভাষায় বুঝে, অর্থাৎ দুইটা অঙ্কই বুঝে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে কি 1। ক্লিয়ার? আচ্ছা, তার অক্টা শব্দের অর্থ আমরা জানি, অক্টা মানে 8। অক্টা মানে হচ্ছে 8। অক্টা এটা একটা গ্রিক শব্দ, এটার মানে হচ্ছে 8। অক্টালে থাকবে 8টা অঙ্ক। কয়টা থাকবে? 8টা অঙ্ক। 8টা মানে হচ্ছে 0 1 2 3 4 5 6 7। ঠিক আছে? আর ডেসি মানে হচ্ছে 10। সুতরাং এই যে আমাদের সংখ্যা পদ্ধতি, আমরা কয়টা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লিখি? 10টা। কত কত? 0 থেকে 9 পর্যন্ত। তাহলে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে 0 সহ অঙ্ক টোটাল কয়টা? 10টা। ক্লিয়ার? আচ্ছা, হেক্সা মানে হচ্ছে 6, ডেসি মানে হচ্ছে 10। তাহলে হেক্সা আর ডেসি, হেক্সাডেসিমাল মানে হচ্ছে এখানে 16টা অঙ্ক থাকবে। কয়টা অঙ্ক? 16টা। 16টার মধ্যে হচ্ছে কি কি আছে? 0 1 2 3 5 6 7 8 9। আচ্ছা, এখন 9 এর পরে কত লিখবো? এরপর কিন্তু অ্যালফাবেট আসে। অ্যালফাবেট কি কি আছে? এ বি সি ডি ই এফ পর্যন্ত। এই টোটাল 16টা অঙ্ক হচ্ছে কার? হেক্সাডেসিমাল পদ্ধতিতে। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এখানে একটা জিনিস আছে, বেস বা ভিত্তি। একটা টপিক আছে বেস বা ভিত্তি। এই জিনিসটা কি একটু খেয়াল করবা। তুমি বাইনারিতে একটা সংখ্যা যখন লিখবা, এই যে সংখ্যাটা আমরা বাইনারিতে লিখছি, কেন বাইনারিতে লিখছি? এই যে 0 আর 1, এটা কিসে? বাইনারিতে। আচ্ছা, এখন সমস্যা হচ্ছে 0 আর 1 অক্টালেও আছে, ডেসিমালও আছে, হেক্সাডেসিমালও আছে। তুমি কেমনে বুঝবে এটা বাইনারি? এখানে ছোট করে একটা অক্ষর দেওয়া হয় নিচে, এটা হচ্ছে বেস বা ভিত্তি। এই 2 দ্বারা বুঝতে পারবা হচ্ছে এটা হচ্ছে কি বাইনারি নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, এখন 2 কেন দিলাম? যে সংখ্যা পদ্ধতিতে অঙ্ক সংখ্যা যত হবে, ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি তত হবে। ঠিক আছে? তাহলে বাইনারিতে কয়টা আছে অঙ্ক? 0 1 দুইটা আছে। সুতরাং বাইনারির ভিত্তি হবে 2। অনুরূপ ভাবে অক্টালের কয়টা আছে অঙ্ক? 0 থেকে 7 পর্যন্ত 8টা অঙ্ক আছে, সেজন্য অক্টালের বেস বা ভিত্তি হবে 8। একইভাবে ডেসিমালের 10, হেক্সাডেসিমালের 16। ক্লিয়ার? তাহলে এখানে যখন 2 দিব এটা বাইনারি, এটাতে যখন কি দিব? 8 দিব, এটা কি? অক্টাল। এটা যখন 10 দিব এটা ডেসিমাল, আর যখন 16 দিব এটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ হইতে পারে, যেমন এই যে 764, আমি কোয়েশ্চন করলাম 764 সংখ্যাটি হতে পারে, সংখ্যাটি হতে পারে। তাহলে কি কি হতে পারে? অপশন এভাবে দিল তোমাকে, রোমানে 1 2 3 দিয়ে। মনে করো দিল হচ্ছে সংখ্যাটা এই যে বাইনারি হইতে পারে কিনা এটা দেখবা, এটা অক্টাল হবে কিনা এটা দেখবা, মনে করো এটা ডেসিমাল হবে কিনা, এরকম তোমাকে 3টা অপশন দিয়ে দিল। আচ্ছা, তাহলে বলো তো ভাইয়া কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হবে 2 আর 3। কেন 2 আর 3? আমরা জানি বাইনারিতে 764 এর মধ্যে কোনোটাই কার মধ্যে নাই, বাইনারিতে নাই। অর্থাৎ এমন কোনো অঙ্ক আছে না নাই এখানে যেগুলো হচ্ছে বাইনারিতে আছে। এখানে 764 764 এগুলো কাদের মধ্যে আছে? এগুলো অক্টালও আছে, এগুলা কিসে আছে? ডেসিমালও আছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা বাইনারি হবে না, কারণ এই 0 আর 1 নাই। তাহলে আনসার হবে 2 এবং কত? 3। আচ্ছা, এইবার যদি বলি এখানে আছে 101, সংখ্যাটা কি হইতে পারে? তাহলে 101 তো সব জায়গায় বিদ্যমান, সুতরাং এটার আনসার হবে 1 2 3। এই টাইপের একটা এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসলেও আসতে পারে। তোমরা একটু ইজি, এত কঠিন না, জিনিসটা একদম ইজি। জাস্ট তোমার বেসিক নলেজটা থাকলে তুমি এই এমসিকিউটা দাগায় ফেলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখবো আমরা, আশা করি সবাই এতটুকু পর্যন্ত বুঝতে পারছো। এইবার দেখো, আচ্ছা এবার আমরা দেখবো হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, যেটাকে বলা হয় রূপান্তর।
যেটাকে কি বলা হয়? রূপান্তর। রূপান্তর মানে হচ্ছে আমরা যে চারটা সংখ্যা পদ্ধতি পড়ে আসছি এগুলো পারস্পরিক রূপান্তর কেমনে করা, মানে একটা সংখ্যাতে পদ্ধতি থেকে তুমি আরেকটাতে কেমনে জাম্প করবা, ঠিক আছে? আচ্ছা, যেমন বাইনারিতে যদি তুমি গণনা করো, বাইনারিতে প্রথমে কি আসে? 0 1, তারপর কত আসবে? বাইনারিতে কি 2 আছে? 2 নাই, 3 ও নাই, 4 ও নাই, 9 পর্যন্ত বাইনারিতে তুমি দিতে পারবা না। তাহলে 1 এর পরের সংখ্যাটা কত হবে বাইনারিতে? 10। 10 কেন নিলাম? কারণ 10 এর মধ্যে 0 আর 1 আছে, যেগুলো বাইনারির অঙ্ক, ঠিক আছে? 10 এর পরে কি হবে? 11। 11 কেন নিচ্ছি? কারণ 1 আছে। 12 নিতে পারবো না, কারণ 12তে 2 আছে। অনুরূপে 13 14 15 এগুলো কিছু নেওয়া যাবে না, 20ও নেওয়া যাবে না। নেওয়া যাবে ডিরেক্ট 11 এর পরে ডিরেক্ট কত নেওয়া যাবে? 100। অর্থাৎ 11 এবং 100 এর মাঝখানে যতগুলা সংখ্যা আছে কোথাও না কোথাও 2 থেকে 9 পর্যন্ত আছে, যেগুলা কার মধ্যে নাই? বাইনারির মধ্যে নাই। ক্লিয়ার? আচ্ছা, এটা আমরা লিখছি কোন পদ্ধতিতে? এটা লিখছি হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি। কোন পদ্ধতি? বাইনারি। এখন তুমি যদি আমাদের সংখ্যা পদ্ধতি চিন্তা করো, অর্থাৎ ডেসিমাল হচ্ছে আমাদের সংখ্যা পদ্ধতি। আমাদের সংখ্যা পদ্ধতি গণনায় প্রথমে কি আসে? 0, তারপর আছে 1, তারপর আছে 2, তারপর 3 4 এভাবে যে থাকে, ঠিক আছে? এইবার তুমি দেখো তো ভাইয়া, এই যে বাইনারি এবং ডেসিমালের মধ্যে যদি রূপান্তর করতে যাও, তাহলে বাইনারি এবং ডেসিমাল, এই যে বাইনারির 10 ডেসিমালের কার সমান? অর্থাৎ ডেসিমালের 2টা, ডেসিমালের 2টা বাইনারির কার সমান? 10 এর সমান। তাহলে এই যে ডেসিমালের 2 সমান বাইনারিতে কত হবে? 10। এখন তো এটা ছোটখাটো ম্যাথ আমি এখানে দেখাই দিচ্ছি, ইজিলি বের করতে পারতেছো, বাট যদি বৃহৎ কোনো সংখ্যা দেয় ওইটা তুমি কিভাবে বাইনারিতে নিয়ে আসবা, এই জিনিসটা করতে হলে তোমার কিছু নিয়ম ফলো করতে হবে। ওই নিয়মগুলোকে বলা হচ্ছে রূপান্তর। আমরা টোটাল 3টা নিয়মে রূপান্তর শিখবো। আশা করি 3টা নিয়ম পড়লে প্রতিটা রূপান্তর তোমরা করতে পারবা, ঠিক আছে? এবং রূপান্তর হচ্ছে এমন একটা টপিক যেখান থেকে প্রতি বছরই গুড কোয়েশ্চনে কি আসে? সৃজনশীল প্রশ্নে এখান থেকে ম্যাথ আসবেই 100%। সামনে তোমরা যখন পরীক্ষা দিবা, এই যে রূপান্তর টপিক থেকে 100% কি আসবে? ম্যাথ আসবে, ঠিক আছে ভাইয়া? আচ্ছা, এবার দেখো, তাইলে আমরা রূপান্তরের নিয়মগুলো একটু দেখো। প্রথমে যে নিয়মটা শিখবো, নিয়ম 1। আমরা প্রথমে নিয়ম 1 দিয়ে লিখবো, নিয়ম 1। আচ্ছা, আমরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি? সবাইকে আগেই বলছি, আমরা হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি ব্যবহার করি। তাইলে যেহেতু আমাদের সংখ্যা পদ্ধতি ডেসিমাল, আমরা প্রথমে ডেসিমাল থেকে যাত্রা শুরু করব। ডেসিমাল থেকে বাকি 3টাতে যাব। বাকি 3টা কি কি? বাকি 3টা হচ্ছে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, তারপরে হচ্ছে হেক্সাডেসিমাল, ঠিক আছে? আচ্ছা, তাহলে ডেসিমাল থেকে আমাদের যাত্রাটা কিরকম হবে? অর্থাৎ আমরা প্রথমে ডেসিমাল থেকে অন্যান্য সংখ্যা পদ্ধতি যেগুলো আছে এগুলাতে ট্রান্সফার করবো, ঠিক আছে? তো আমি একটা দেখা দিলে বাকিটা তুমি নিজ দায়িত্বে করতে পারবে, এটা আমার কঠিন না। তাহলে কি আমরা 2টা ম্যাথ করবো। প্রথমে দেখো, মনে করো এই যে কোয়েশ্চন তোমাকে দিল যে কোনো ডেসিমাল নাম্বার, এই যে মনে করো 64, এই জিনিসটা ডেসিমালে দেওয়া আছে, ঠিক আছে? এই নাম্বারটা আমি প্রথমে বের করব, এটা বাইনারিতে কত হবে, এটা অক্টালে কত হবে, এটা হেক্সাডেসিমালে কত হবে, ঠিক আছে? আচ্ছা, অর্থাৎ এই 64টাকে আমরা বাইনারিতেও নিয়ে যাব, অক্টালেও নিয়ে যাব, হেক্সাডেসিমালে নিয়ে যাব। একই নিয়ম, নিয়ম হচ্ছে কি একই। তাহলে প্রথমে খেয়াল করো, 64কে তুমি প্রথমে বাইনারিতে কেমনে নিয়ে যাবা। আমরা প্রথমে এই যে 64কে লিখবো এখানে। দেখো, আমরা জানি, দেখো 64কে কিভাবে করলে তুমি বাইনারিতে নিতে পারো। বাইনারি মানে হচ্ছে 0 এবং 1 এ কনভার্ট করতে হবে। তাহলে একটা সংখ্যাকে যখন তুমি 2 দ্বারা ভাগ করবা, কত দ্বারা? 2 দ্বারা ভাগ করলে 2টা ভাগশেষ আসে, হয়তো 0 আসবে অথবা 1 আসবে। অর্থাৎ কোন সংখ্যাকে যখন তুমি 2 দ্বারা ভাগ করবা, 0 এবং 1 ছাড়া অন্য কোনো ভাগশেষ আসবে না, অর্থাৎ 0 এবং 1 ফরম্যাটে আসবে। এবং এই 0 1 ফরম্যাটটাই হচ্ছে কি নাম্বার? বাইনারি নাম্বার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে দেখো 64কে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 32 দুগুণে হচ্ছে 64। তাহলে কোনো ভাগশেষ থাকে? খেয়াল করো, কোনো ভাগশেষ থাকে? থাকে না। তাহলে এখানে ভাগশেষের ঘরে কত হবে? 0 হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই যে ভাগশেষের ঘরে কত বসাইছি? 0। আবার 2কে 32কে 2 দ্বারা ভাগ করো, 16 দুগুণে 32, তাও কোনো ভাগশেষ থাকে না। তারপর আবার ভাগ করো, 8 দুগুণে কত? 16, ভাগশেষ থাকে না। 4 দুগুণে কত হয়? 8, ভাগশেষ থাকে না। 2 দুগুণে 4, ভাগশেষ থাকে না। তারপর 2 একে 2, ভাগশেষ থাকে না। এইবার দেখো, এখানে 2কে অর্থাৎ আমরা কন্টিনিউয়াস ভাগ করছি, পাশে তার ভাগশেষ গুলো লিখতেছি। অর্থাৎ যখন ভাগ যাচ্ছে, ভাগ যাওয়া মানে হচ্ছে ভাগশেষ কত? 0। এখন দেখো 1 আসলে আসছে, এখন 1 তো 2 থেকে ছোট, 1কে 2 দ্বারা ভাগ করা যাবে?
যাবে না। যখন ভাগ করা যাবে না তখন তোমরা ভাগফলের ঘরে 0 বসাবা, ভাগফলের ঘরে কত বসাবা 0 বসাবা, আর ভাগশেষের ঘরে বসাইতে হবে 0 এর উপরে যত আছে, 0 এর উপরে আছে 1, তাহলে আমরা এখানে 1 বসাই দিব। তাহলে এই যে 0 0 1 যে ফরম্যাটটা দেখতেছো এটাই আমার নির্ণয় আনসার। তাহলে এই আনসারটা বা এই উত্তরটা কেমনে লিখবা, নিচ থেকে উপরের দিকে, নিচ থেকে কোন দিকে, উপরের দিকে। তাহলে আমরা 64 এর বাইনারি পাইলাম হচ্ছে, 64 এর বাইনারি পাইলাম হচ্ছে যে 1, কয়টা 0, 1 2 3 4 5 6, 6টা 0, তাহলে 1, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো আমরা এই যে একটা নাম্বার কোথায় দেওয়া আছে ডেসিমালে, ইজিলি এটা কোথায় বাইনারিতে নিয়ে আসছি। আচ্ছা এখানে দেখো এই যে এই বিটের গুরুত্ব বেশি, উপরের বিটের গুরুত্ব একটু কম, সেজন্য এটাকে বলা হয়, যেটা বেশি গুরুত্ব এটা বলা হয় মোস্ট সিগনিফিক্যান্ট বিট, আর যেটা কম গুরুত্বপূর্ণ বিট অর্থাৎ শেষের দিকের গুলা এগুলো হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তাহলে তোমরা এই জিনিসটা একটু মিনিমাম মনে রাখবা, এমএসবি অর্থাৎ এই যে এলএসবি, আর এটা হচ্ছে কি এমএসবি। এলএসবি মানে হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট, আর এমএসবি মানে হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট। পরীক্ষায় এমসিকিউ তো আসতে পারে পূর্ণরূপটা, ঠিক আছে। আচ্ছা এগুলো তোমরা চাইলে দিতে পারো, এখানে এলএসবি দিবা, এখানে এমএসবি দিবা, ফুল ফর্ম লেখার দরকার নাই, ক্লিয়ার। আচ্ছা তাহলে এই যে এইভাবে করে তাহলে আমরা ডেসিমাল দিয়ে কোথায় চলে গেছি, বাইনারি। এবার আসো একই পদ্ধতিতে একই সংখ্যাকে আমরা কোথায় নিয়ে যাব, অক্টালে। তাহলে কেমনে নিয়ে যায় একটু দেখো। তাহলে 64 এর বাইনারি তো বের করছি, আশা করি সবাই বুঝতে পারছো। এবার দেখো এবার আমরা বের করব হচ্ছে 64 এর অক্টাল ভ্যালু কত হবে। তাহলে খেয়াল করো তো অক্টালে কিরকম হবে। তাহলে আমরা যখন বাইনারিতে গেছি খেয়াল করো তখন বাইনারির বেস কত ছিল, 2 ছিল, বাইনারি বেস কত 2, সুতরাং আমরা কি দ্বারা ভাগ করছি 2 দ্বারা। এখন যেহেতু অক্টাল নিয়ে যাও, অক্টালের বেস কত 8, কারণ 8 দ্বারা ভাগ করলে ভাগশেষ আসবে কত পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত, যেটা আমাদের অক্টালের ফরম্যাট, ঠিক আছে। তাহলে প্রথমে তুমি 8 দ্বারা ভাগ করো, আবার বলতেছি ডেসিমাল থেকে যখন অক্টালে যাও তাহলে কি দ্বারা ভাগ করতে হবে 8 দ্বারা, পূর্ণ অংশের জন্য। তাহলে 8 8 কত হয় 64, কোনো ভাগশেষ থাকে না, 0। তাহলে 8 কে ভাগ করো, 8 একে 8, ভাগশেষ 0। 1 কে সিমিলারলি আগের মতো 8 দ্বারা ভাগ যাবে না, তাহলে ভাগফলের ঘরে 0 বসাবো, ভাগশেষের ঘরে 0 এর উপরে যা আছে কত আছে 1, ঠিক আছে। তাহলে আমার আনসার কোনগুলা হবে, নিচ থেকে উপরে, অর্থাৎ 64 এইটার অক্টাল ভ্যালু হচ্ছে 100, ক্লিয়ার। আচ্ছা একইভাবে কোথায় যাব, হেক্সাডেসিমাল। তাহলে হেক্সাডেসিমাল যাওয়ার সিস্টেম হচ্ছে তোমরা ইতিমধ্যে আশা করি বুঝতে পারছো। এখন আমরা কি দ্বারা ভাগ করব, তাহলে আমরা ভাগ করবো এখন কি দ্বারা, যেহেতু বেস 16, হেক্সার বেস কত 16, তাহলে 16 দ্বারা ভাগ করবা, 4 16 কত হয় 64, ভাগশেষ 0। এইবার বলো 4 কে কি 16 দ্বারা ভাগ যায় না, তাহলে না গেলে কত হবে 0 হবে, ভাগশেষের ঘরে কত হবে, এই যে 0 এর উপরে কত আছে 4, যেই মাত্র ভাগশেষ 0 হয়ে যায় আমার অঙ্ক এখানেই শেষ। তাহলে আমার আনসারটা হবে নিচ থেকে উপরের দিকে, অর্থাৎ 64 এর হেক্সাডেসিমাল ভ্যালু হচ্ছে 40। আশা করি সবাই বুঝতে পারছো, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখো 16 দ্বারা ভাগ করলে একটা সংখ্যার ভাগশেষ কি আসতে পারে 0 থেকে 15 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত আসলে তোমরা তো সরাসরি বসাই দিবা, আর যখন 10 11 12 13 14 15 আসবে তোমরা 10 এর পরিবর্তে, অর্থাৎ মনে করে এখানে এই জায়গায় ভাগশেষ যদি 11 আসে, 11 না বসায় এটা বসাইতে হবে বি। কেন বি, কারণ 10 মানে হচ্ছে যদি 10 আসে ভাগশেষের ঘরে এ বসাবা, আর 11 আসলে বি বসাবা, 12 আসলে সি বসাবা, 13 আসলে ডি বসাবা, 15/14 মানে ই, 15 মানে হচ্ছে এফ। আশা করি সবাই বুঝতে পারছো, একদম ইজি। তাহলে যদি হেক্সাডেসিমাল নেওয়ার সময় যদি ভাগশেষের ঘরে এই অঙ্কগুলো আসে, অর্থাৎ এই সংখ্যাগুলো আসে 10 11 12, দেন তোমাকে এগুলোর পরিবর্তে অ্যালফাবেট বসাতে বলবে, ঠিক আছে। আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো আমরা একটা পূর্ণ অংশ, একটা ভগ্নাংশ নিয়ে কাজ করব। আমরা তো অলরেডি পূর্ণ অংশ নিয়ে কাজ করে ফেলছি। এবার দেখো মনে করো একটা ম্যাথ এভাবে দিছে 0.273, তাহলে পয়েন্ট বা 0 পয়েন্ট থাকতে পারে, এটা আছে ডেসিমালে, এটাকে সিমিলারলি বাইনারি করতে হবে, তারপরে কি অক্টাল করতে হবে, তারপরে কি মনে করো হেক্সাডেসিমাল করব, ক্লিয়ার। আচ্ছা এইবার দেখো 0.273, এটা দশমিক যেহেতু আছে, দশমিক অঙ্কের জন্য আগের মতো করে করলে হবে না, এখন এটা দশমিক, আগেরটা ছিল পূর্ণ অংশ। তাহলে পয়েন্ট থাকলে কি করবা, পয়েন্ট থাকলে গুণ করবা, যেহেতু আমরা পূর্ণ অংশের জন্য ভাগ করছি, তাহলে কিভাবে গুণ করবা, এক্ষেত্রে তোমরা তোমাদের ক্যালকুলেটরটা নিবা,
দেখো তাহলে সবাই একটু খেয়াল করি, প্রথমে আমরা বাইনারিতে নিয়ে দেখবো কিভাবে নিয়ে যাব। এই যে প্রথমে তুমি সংখ্যাটা লিখবা 0.273, তাহলে বাইনারির বেস হচ্ছে 2, তাহলে 2 দ্বারা গুণ করবা। কত দ্বারা গুণ করবো ভাইয়া? 2 দ্বারা। তাহলে 0.273 কে 2 দ্বারা গুণ করলে কত আসে? 0.546। ঠিক আছে, এরপরে এই যে পূর্ণ অংশ, এটা হচ্ছে ভগ্নাংশ, এই পূর্ণ অংশটাকে এক সাইডে রাখবা, আর যেটা ভগ্নাংশ পাইছো এটাকে আবার 2 দ্বারা গুণ, অর্থাৎ 0.546 কে আবার কি দ্বারা গুণ করতে হবে? 2 দ্বারা। তাহলে 0.546 কে 2 দ্বারা গুণ করলে আসে হচ্ছে 1.092। ঠিক আছে, তাহলে এই যে 1 এক সাইডে থাকবে, আবার 0.092, এই সম্পূর্ণ অংশ না, এই যে দশমিকের যে পার্টটা আছে এটাকে তুমি আবার 2 দ্বারা কি করবা? গুণ করবে। এরকম করতে থাকলে তুমি কতগুলো ডিজিট পাবা। ঠিক আছে, তাহলে আবার 0.92 কে আমরা গুণ করবো কত দ্বারা? 2 দ্বারা। 0.092 ইন্টু হচ্ছে 2, তাহলে এটা গুণ করলে আসতেছে হচ্ছে 0.184। ঠিক আছে, আচ্ছা তাহলে এইরকম করলে তুমি অনেকগুলো মান পাবা, তোমার বেশি বের করার দরকার না, তুমি 3টা বা 4টা বের করবা। আর এক্ষেত্রে আনসার গুলা হবে এই পূর্ণ অংশ যেগুলা পাইছো, এই যে পূর্ণ অংশ যেগুলা পাইলাম এগুলা উপর থেকে নিচে, আগে ছিল নিচ থেকে কি উপরে, এখন হবে উপর থেকে নিচে। তাহলে আমরা 0.273 এটাকে বাইনারিতে নিলে কি পাবো? একটা পয়েন্ট দিবা, পয়েন্ট দিয়ে কি লিখবা? এই যে 010 উপর থেকে নিচে। তাহলে এরপর আরো বিট যেহেতু আছে আমরা এখানে ডট ডট ব্যবহার করব, মানে এটা বোঝাচ্ছে আরো অনেকগুলো মান এখানে আছে। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে এই যে 10 থেকে অর্থাৎ ডেসিমাল থেকে কিভাবে আমরা কোথায় গেছি? বাইনারিতে গেছি। যে নিয়মে বাইনারিতে গেছি, তাহলে আমরা বাইনারিতে যাওয়ার সময় হিসাব করছি কত দ্বারা? 2 দ্বারা। এখন যদি বলি অক্টালে যাইতে হবে, তাহলে ভাইয়া তোমরা বুঝতে পারছো অক্টালে গেলে কিভাবে করতে হবে? অক্টালে গেলে 8 দ্বারা হিসাবটা করতে হবে। ক্লিয়ার? আচ্ছা তাহলে দেখো, তো আমি এটা মুছে দিচ্ছি। এখন দেখো আমরা অক্টালে নিয়ে দেখবো সিমিলার ম্যাথ, একইভাবে একই নিয়ম, শুধুমাত্র হিসাব হবে এখন 8 দ্বারা। তাহলে 0.273 যাবো কোথায়? অক্টালে। তাহলে খেয়াল করো ভাইয়া, এখানে 0.273 কে আমরা গুণ করবো কত দ্বারা? 8 দ্বারা। তাহলে 8 দ্বারা গুণ করলে কত আসে? আবার এখানে একটা বরাদ দিব, এখানে আসতেছে দেখো 2.184। এই 0.184 কে আবার কত দ্বারা গুণ? 8 দ্বারা। কেন 8 দ্বারা? কারণ অক্টালে যাচ্ছি। ঠিক আছে, আচ্ছা 0.184 কে 8 দ্বারা গুণ করতে দেখি, আসে হচ্ছে 1.472। এই যে 0.472 কে আবার বলতেছি শুধুমাত্র ভগ্নাংশের অংশটাকে গুণ করবা, সম্পূর্ণটা গুণ করলে ম্যাথ মিলবে না। ঠিক আছে, তাহলে 0.472 ইন্টু কত হয়? 8, তাহলে কত আসতেছে? 3.776। তাহলে এটাও তুমি করতে চাইলে আরো অনেকগুলো করতে পারো, 3টা বা 4টা বের করলে হয়ে যাচ্ছে। সিমিলারলি আগের মতো আনসার উপর থেকে নিচের দিকে। আর দশমিকের ক্ষেত্রে, দশমিকের প্রথমে যে অঙ্কটা থাকে এটার গুরুত্ব একটু বেশি, এর পরবর্তীতে গুরুত্ব একটু কমে আসে, অর্থাৎ এমএসবি আর এলএসবির বিষয়টা এখানেও আছে। বুঝতে পারছি? তাহলে এখানে দেখো 0.273, তাইলে এটাকে যদি আমি কোথায় নিয়ে যাই? অক্টাল নিয়ে যাই, তাহলে কত পাইলাম? এই যে পয়েন্ট দিবা, উপর থেকে নিচে লিখে দাও 213। আরো আছে, সেজন্য আমরা এখানে কি দিব? ডট ডট দিব, আর বেস হচ্ছে কত? 8। আশা করি ক্লিয়ার, সবাইকে বুঝাইতে পারছি। এইবার দেখো সিমিলার অঙ্ক যখন তুমি কি করবা, এই সিমিলার জিনিস যখন কোথায় হেক্সাডেসিমালে নিয়ে যাবা, তখন কিরকম আসবে? তখন আশা করি বুঝতে পারছো কি দ্বারা করবা গুণ? এ ভাইয়া কি দ্বারা গুণ করবা? 16 দ্বারা। তাহলে 273 কে আমরা গুণ করবো এবার 16 দ্বারা। তাহলে গুণ করো, তাহলে 0.273 ইন্টু 16, এটা আসতেছে হচ্ছে 4.368 ইন্টু আবার 16, এই যে দশমিক অংশটাকে আবার গুণ করবো 368 ইন্টু 16, এটা আসছে 5.888 ইন্টু 16, 0.888 ইন্টু 16 কত আসে? 14.208। তাহলে আমি 3টা বের করছি। এখন ভাইয়া খেয়াল করো, এখানে যেগুলো 4, 5 আসছে এগুলো জাস্ট রেখে দিবা, কিন্তু যেটা 14 আসছে, আগেই বলছি 14 আসলে এখানে তোমাকে অ্যালফাবেট বসাইতে হবে, অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত অ্যালফাবেট বসাইতে হবে। তাহলে 10 মানে এ, তারপর কি 11 মানে বি, এইভাবে 14 এর মানটা কত আসে? ই আসে। কত আসে? ই। তাহলে আমরা আনসার আগের মতো লিখবো, উপর থেকে নিচে। সুতরাং 0.273 এটাকে যদি হেক্সাডেসিমালে কনভার্ট করা হয় তাহলে আসবে 0.45। এই যে ই 14 এর জায়গায় কি লিখবা? ই লিখবা। এরপর যেহেতু আরো আছে তোমরা ডট ডট দিবা, বেস হচ্ছে 16। আশা করি সবাই বুঝতে পারছো। তাহলে আমরা
প্রথম নিয়মের যে রূপান্তরটা, আশা করি এটা সবাই এতটুকু দেখলে ক্লিয়ারলি বুঝতে পারবা। অর্থাৎ ডেসিমাল থেকে যে কোনো সংখ্যা পদ্ধতি কেমনে যায় আমরা এটা শিখলাম। এটা দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে পূর্ণ অংশের জন্য আর একটা হচ্ছে কি ভগ্নাংশের জন্য, ঠিক আছে। আর যদি দুইটা একসাথে থাকে, অর্থাৎ যদি এরকম থাকে, দেখো মনে করো এরকম আছে 27.43 তাইলে এটা যে কোনো একটা সংখ্যা পদ্ধতি মনে করো তোমায় কনভার্ট করতে বললো, এই যে মনে করো এটা আমি অক্টালে নিয়ে যাব, কোথায় নিয়ে যাব? অক্টালে। সিমিলার নিয়ম, হ্যাঁ, বাইনারি বলো, অক্টাল বলো, হেক্সাডেসিমাল বলো, একই নিয়ম। তাহলে এটাকে যখন তুমি কোথায় নিয়ে যাবা? অক্টালে নিয়ে যাওয়া। দেখে দুইটা অংশ, এটাকে বলা হয় পূর্ণ অংশ, এটাকে বলা হয় ভগ্নাংশ। আর যে পয়েন্টটা এদেরকে ভাগ করে রাখছে এটাকে কি বলে? এটাকে বলা হয় রেডিক্স পয়েন্ট। মনে রাখবা, এমসিকিউ তে আসবে। তাহলে যে পয়েন্ট দুইটা অংশ অর্থাৎ পূর্ণ অংশ ভগ্নাংশকে ভাগ করে রাখছে ওটাকে বলা হবে রেডিক্স পয়েন্ট। আচ্ছা, তাহলে এইটাকে আমরা কোথায় নিয়ে যাবো? অক্টাল। দুইটা অংশ আছে, সেজন্য আমরা দুইটা অংশ নিয়ে কাজ করব। সবাই একটু খেয়াল করো। তাহলে আমরা প্রথমে কাজ করব কাকে নিয়ে? পূর্ণ অংশ নিয়ে। তোমরা এভাবে লিখবা পূর্ণ অংশ। পূর্ণ অংশ কত আছে? 27। এটাকে ভাগ করব, যেহেতু পূর্ণ অংশের জন্য ভাগ, ভগ্নাংশের জন্য গুণ, এটা মাথায় রাখবা। তাইলে এই যে যেহেতু অক্টাল যাচ্ছে 8 দ্বারা ভাগ করব, 3 আর কত হয়? 24 আছে 27। তাহলে ভাগশেষ কত থাকবে? 27 থেকে 24 গেলে 3। আবার বলতেছি, আর 27 কে 8 দ্বারা ভাগ করলে 3 বার যায়, 3 আর 24, ভাগশেষ 3 থেকে যায়। 3 কে 8 দ্বারা ভাগ যাবে না, ভাগফল হবে 0, ভাগশেষ হবে 0 এর উপরে কত আছে? 3। তাহলে আমার আনসার হচ্ছে 33। কোথায়? পূর্ণ অংশের জন্য। এখন তুমি ভগ্নাংশটা হিসাব করবা। এখানে ভগ্নাংশ কত আছে? ভগ্নাংশ আছে হচ্ছে 0.43। এটাকে গুণ করব, কত দ্বারা গুণ করবো ভাইয়া? 8 দ্বারা। তাহলে 0.43 কে 8 দ্বারা গুণ করো, কত আসে? 3.44। এই যে 0.44 কে আবার গুণ করো 8 দ্বারা, তাহলে 0.44 ইন্টু 8, এটা আসে হচ্ছে 3.52। 0.52 কে আবার গুণ করো, কয়েকটা বের করো, তাহলে 0.52 কে গুণ করলে হয় 4.16। ঠিক আছে, এবার যেতে থাকবে। তাহলে আমার আনসার হচ্ছে এখন কি উপর থেকে নিচে, এই দুইটা অংশ করার পরে একসাথে লিখে দিব। অতএব ফাইনালি 27.43, এটার অক্টাল ভ্যালু হচ্ছে আগে পূর্ণ অংশটা নিচ থেকে 33, তারপর পয়েন্ট, এটা উপর থেকে নিচে, এটা হবে 334। কোথায় চলে আসলাম? অক্টালে চলে আসছি। একইভাবে বাইনারি করবা, একইভাবে হেক্সাডেসিমাল করবা, একইভাবে। এগুলা না বলে র্যান্ডম কোন সংখ্যা পদ্ধতি বললো, মনে করো তোমাকে একটা 43 ডেসিমাল নাম্বারকে র্যান্ডম একটা সংখ্যা পদ্ধতি, যার ভিত্তি মনে করো 7, 7 মানে এখানে 0 থেকে 6 পর্যন্ত অঙ্ক থাকবে। তাহলে এই যে যেটার কোনো এটার কোনো নাম আছে? কোনো নাম নাই, র্যান্ডম একটা সংখ্যা পদ্ধতি। এই যেটা কনভার্ট করতে বলছে, মনে করো 43 থেকে এটা যাবে। তাহলে এখানে যেহেতু ভিত্তি কত, আমরা যখন বাইনারিতে গেছি হিসাব কত দ্বারা করছি? 2 দ্বারা, কারণ বাইনারি ভিত্তি 2। আর যখন অক্টালে গেছি হিসাব করছি কত দ্বারা? 8 দ্বারা। যখন হেক্সাডেসিমালে গেছি কত দ্বারা হিসাব করছি? 16 দ্বারা। এখানে বেস হচ্ছে যেহেতু 7, আমরা হিসাবগুলো করব 7 দ্বারা। অর্থাৎ এটা পূর্ণ অংশের জন্য কি দ্বারা ভাগ করবা? 7 দ্বারা। তাহলে 7 দ্বারা ভাগ করো, 6 7 42, ভাগশেষ হচ্ছে 1। ঠিক আছে, 6 কে 7 দ্বারা ভাগ যাবে না, ভাগফল হবে 0, ভাগশেষ হবে 0 এর উপরে যা আছে, অর্থাৎ কত? 6। তার মানে আনসারটা কত হবে? 61। কোথায় চলে আসছে? 7 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে এটা কি চলে আসছে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি সবাই এতটুকু বুঝতে পারছো। ইনশাআল্লাহ এতটুকু পর্যন্ত থাক। আগামী ক্লাস আমি তোমাদেরকে আরেকটা নিয়ম দেখাবো, যে নিয়মে আমরা বাইনারি থেকে কোথায় আসবো? ডেসিমালে। অক্টাল থেকে কোথায় আসবো? ডেসিমালে। অর্থাৎ হেক্সাডেসিমাল থেকে আসবো? ডেসিমালে। অর্থাৎ আজকে আমরা ডেসিমাল থেকে বাকি তিনটাতে গেছি, বা যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাওয়া শিখছি। আগামী ক্লাসে আমরা অন্যান্য যত সংখ্যা পদ্ধতি আছে এগুলা থেকে কোথায় আসবো? ডেসিমাল আসবো। এই ভিডিওটা ইউটিউবে থাকবে আর ফেসবুকে থাকবে। যারা দেখতে চাও অবশ্যই দেখবা। দেখে তোমাদের যদি এরকম ভিডিও লাগে এটা আমাকে কমেন্ট করবা, রেসপন্স করবা। যদি প্রয়োজন হয় ইনশাল্লাহ আমি আইসিটি বইয়ের প্রতিটা অধ্যায় ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, যদি আমি এটা রেসপন্স পাই। আচ্ছা, ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাক। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম।